হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর টিচিং এসসি। তো আজকে ক্লাসে দেখো তোমাদেরকে লেকচার নাম্বার 39-এ ক্ষমতার যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, আগের দিনে আমি কার্য ব্যাপারটা বলেছিলাম, আর আজকে দেখো ক্ষমতা ব্যাপারটা শুরু করব। কার্য যেটা করেছিলাম সেটাই হচ্ছে কি তোমাদের ক্ষমতা যে ব্যাপারটা, মানে সময় সাপেক্ষে আমি যে কার্যটা করছি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষমতা। ঠিক আছে? তো মানে ধরো আমি একটা ওই যে বস্তুটাকে ধরো আমি আগে কী করছিলাম, একটা নির্দিষ্ট ধরো বল প্রয়োগ করছিলাম, সেই বল প্রয়োগ করার ফলে একটা বস্তুটা স্মরণ হচ্ছিলো আগের দিনে। তাহলে সেই যে স্মরণটা হচ্ছে, সেই স্মরণটা যদি সময় সাপেক্ষে আমি হিসাব করি তখন সেটাই কিন্তু ক্ষমতা। মানে সে এতটা পরিমাণ একটা বস্তুকে ধরে এতটা স্মরণ ঘটাতে পারছে এত বল প্রয়োগ করে একটা সময় ধরে, তখন সেটা কী হবে, তার ক্ষেত্রে ওটা ক্ষমতা হয়ে যাবে। ঠিক আছে? তো চলো আজকে লিখছি এটা আমাদের। তাহলে দেখো, সময় সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। ঠিক আছে? তার মানে কি, আমি সময় সাপেক্ষে যে কার্যটা করছি সেটাকে বলা হয় ক্ষমতা। এবার কি তার মানেটা কি, একক সময়, অর্থাৎ তুমি যদি বলতে পারো এখানে কন্ডিশনটা কি, আচ্ছা এখানে করবো একক সময়, একক সময়ে কার্য করার হারকে, আচ্ছা এখানে হার কথাটা বলবো না, যদি আমি একক সময় বলে দিই তাহলে কিন্তু হার কথাটার কোনো প্রয়োজন নেই। সময় সাপেক্ষে কার্য করার হারকে বলা হয়, ঠিক আছে, সময় সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। অর্থাৎ তুমি লিখতে পারো যে একক সময়ে যে পরিমাণ কার্য করা হয় তাকে ক্ষমতা বলে। হার কথাটার মানে হচ্ছে কোনো কিছু একটা রাশিকে আমি যখন সেই রাশিটা হার বাজাবো তাকে সময় দিয়ে ভাগ। ঠিক আছে? যে কোনো রাশির ক্ষেত্রে আমি যখন সময় দিয়ে ভাগ করব তখনই সেই রাশিটা কিন্তু মানে হার জিনিসটা বাজাবে। হার কথাটার মানে ওই সময় দিয়ে ভাগ হবে। তো এইখানে আমি যদি বলি যে টি সময় ধরে কোনো বস্তুর ওপর ডাব্লিউ পরিমাণ কার্য করা হয় তখন পাওয়ারটাকে আমি যদি পি দিয়ে প্রকাশ করি তাহলে কী হবে, ডাব্লিউ বাই টি। ঠিক আছে? পি সমান কী হবে, ডাব্লিউ বাই টি। এটাকে তোমরা একটা জিনিস আবার করতে পারো, মানে এবার এটা থেকে হয় কি, ক্ষমতা ও বেগের মধ্যে একটা সম্পর্ক নেই, এর সাথে আমি কিন্তু করে দিচ্ছি এটা, ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক নির্ণয়। ঠিক আছে? ক্ষমতা ও বেগের মধ্যে যদি সম্পর্ক নির্ণয় ব্যাপারটা বলতে চাও, দেখো পি এর জায়গায় আমি পি সমান ডাব্লিউ বাই টি বসাচ্ছি, ডাব্লিউ বাই টি। এবার ডাব্লিউ সমান কি, এফ ইন্টু এস, তাহলে এফ ইন্টু এস বাই টি বসাতে পারি। তাহলে আমি আবার এটা বলতে পারি এফ ইন্টু এস বাই টি যখন করবো সেটাকে আমি আবার ভি বলতে পারি, তাহলে এফ ইন্টু ভি। তার মানে কি, পাওয়ার সমান, মানে পি সমান এটি গেল, তাহলে আমি বলতে পারি ক্ষমতা সমান বল ইন্টু বেগ, এটা বলতে পারো।
ঠিক আছে। তাহলে পি সমান কি এফ ইন্টু ভি, এস বাই টি এর জায়গায় কী হবে ভি, এখানে এস বাই টি সমান কি ভি। ঠিক আছে, এই জিনিসটাকে আমি কাজে লাগালাম এখানে, এস বাই টি সমান ভি, এটা একমাত্রিক গতির ইকুয়েশন থেকে পেয়ে গেল। এবার যদি বলো যে তোমাদের যেমন ইকুয়েশনে ওই অ্যাঙ্গেল ধরে পাওয়ার বার করা ছিল, সেরকম এখানে অ্যাঙ্গেল ধরেও করতে পারো। তার মানে আমি যদি বলি পাওয়ার সমান কী হবে, যদি আমি অ্যাঙ্গেলটা ধরি তাহলে ওরকম যদি অ্যাঙ্গেল ধরে থাকে তো পি সমান কী হবে, যদি থিটা কোণে এফ বল ক্রিয়া করে তখন পি সমান কী হবে, এফ কস থিটা ইন্টু ভি। তার মানে এটা এইখানে তাহলে পি সমান কী বলতে পারো, এফ ভি কস থিটা। ওইখানে যেমন দেখেছিলাম যে বলটা আমি একটা নির্দিষ্ট ধরো অ্যাঙ্গেলে কাজ করছে, মানে এরকম যদি বলি আগে যেমন দেখেছিলাম এইদিকে ধরো আমার সরণের অভিমুখটা মানে বেগের অভিমুখটা ধরো এইদিকে, তাহলে এবার যদি বলটা যদি আমার এফ এইদিকে কাজ করে, এর সাথে যদি একটা থিটা কোণ থাকে, তখন সেক্ষেত্রে এফ সমান পি সমান কী হবে, এফ ভি কস থিটা হয়ে যাবে ইকুয়েশনটা। এবারে একক এসআই একক, এসআই একক কী হবে, এসআই একক হবে দেখো ক্ষমতা পি সমান কি ডাব্লিউ বাই টি, তাহলে পি এর একক যদি বলি এসআই একক, তাহলে কার্যের এসআই একক কি, কার্যের একক বাই কি সময়ের একক। ঠিক আছে, এবং কার্যের একক কি বলতে পারো, জুল বলতে পারো, জুল, আর নিচে হচ্ছে সেকেন্ড, জুল আর নিচে হচ্ছে কি সেকেন্ড। তার মানে এটাকে লিখতে পারো জুল পার, আমি একবার লিখে দিচ্ছি জুল পার সেকেন্ড, এরকম বলতে পারো। আর যদি বলো সিজিএসে, সিজিএস একক কী হবে, দেখো সিজিএস একক হবে এইখানে যখন আমি ডাব্লিউ এর মানটা বসাবো, তাহলে ডাব্লিউ এর মানটা কী হবে, ডাব্লিউ বাই টি, যেহেতু তার মানে কি কার্যের একক কি, এখানে হচ্ছে দেখো আর্ক বলেছিলাম, তাহলে কী হবে আর্ক পার নিচে সেকেন্ড। ঠিক আছে, তার মানে ই আর জি পার সেকেন্ড বলতে। এই ক্ষেত্রে মাত্রা কী হবে, মাত্রা দেখো প্রথমে কি ডাব্লিউ বাই টি, এটা থেকে একটা থেকে হচ্ছে, তাহলে কার্যের আগে মাত্রা কি হচ্ছিল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, থার্ড ব্র্যাকেট বাই নিচে আবার একটা টি, তাহলে এটিকে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, এটা হয় কি কার্যের মাত্রা। এবার দেখো কার্যের মাত্রায় তোমরা জুল পার সেকেন্ড যেটা করেছিলে, এটাকে তোমরা বা দিয়ে এইখানে বা এটার আরেকটা নাম আছে, এটাকে বলতে পারো ওয়াট বলতে পারো। ঠিক আছে,
এটাকে ওয়াটও বলতে পারো, বাংলায় যেমন এরকম লেখে ওয়াট। এবার 1 ওয়াট বলতে কি বোঝো, অথবা তোমাদের যেমন হচ্ছে এইচপি হর্স পাওয়ার, একটা মানে ব্যবহারিক একক বলতে পারো, এটার ক্ষেত্রে ব্যবহারিক একক কি ওই হর্স পাওয়ারটা। আচ্ছা, ক্ষমতার তাহলে এটাই হর্স পাওয়ারের ব্যাপারটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি এফপিএস পদ্ধতিতে, ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক সমান কি অশ্ব ক্ষমতা, ঠিক আছে, অশ্ব ক্ষমতা মানে ঘোড়ার ক্ষমতা, অশ্ব মানে ঘোড়া, তাহলে এটাকে আমি কি বলতে পারি এইচপি, ঠিক আছে। 1 এটা ক্যাপিটাল লিখতে পারো অবশ্য, 1 এইচপি 1 হর্স পাওয়ার। এবার তোমরা এখানে একটাই কাজ করতে পারো যে 1 ওয়াট সমান কত আর্ক পার সেকেন্ড করতে পারে, যেমন জুলের ক্ষেত্রে করেছিলে, ওয়াটের সাথে ওয়াট ও আর্ক পার সেকেন্ডের মধ্যে সম্পর্ক, তাহলে এটা ক্ষেত্রে কি করবে, 1 ওয়াট মানে কি 1 জুল, 1 জুল পার সেকেন্ড, তাহলে এটাকে বলতে পারো 1 জুল মানে কি 10⁷ আর্ক পার সেকেন্ড, তার মানে কি 1 ওয়াট সমান অ্যাকচুয়ালি কি হলো 10⁷ আর্ক পার সেকেন্ড। ঠিক আছে, এবার যদি বলো এইচপি, এইচপিটাকে কিন্তু কনভার্ট করা যায় কিলোওয়াট, তারপর আছে তোমার কিলোওয়াট যেমন হয়ে যায় এখানে কিলোওয়াটের ব্যাপারটাকে নিয়ে আসতে পারো, তাহলে 1 কিলোওয়াট মানে কি এই যেমন তোমরা কিলোমিটার মিটারে করো সেরকম 1000 ওয়াট, বাকি সব মেগাওয়াট বলতে পারো, মেগাওয়াটে মানে কি 10⁻6 ওয়াট, আর যদি বলো মাইক্রোতে এখানে কাজে লাগে না, এখানে গিগাওয়াট হয়, মেগাওয়াট গিগাওয়াট 10 গিগাওয়াট 9 10⁹। আর একটা জিনিস মনে রাখবে, এবার কি যখন আমি ওই 1 ওয়াট বলতে পারো, 1 ওয়াটের ডেফিনেশন কি, তাহলে 1 ওয়াটের ডেফিনেশন এক ওয়াটের ডেফিনেশন কি বলবে, কোনো বস্তু বা কোনো যন্ত্রাদি এক সেকেন্ডে 1 জুল, ঠিক আছে, বাংলায় লিখে দিচ্ছি 1 জুল করবে, কোনো যন্ত্রাদি 1 সেকেন্ডে 1 জুল কার্য করতে পারলে তার ক্ষমতাকে 1 ওয়াট বলা হবে। আর্ক বা সেকেন্ড বললে সেরকম যে 1 সেকেন্ডে যদি 1 আর্ক মানে যদি কার্য করতে পারে তখন তার ক্ষেত্রে ক্ষমতা বলা হবে 1 আর্ক পার সেকেন্ড, ঠিক আছে। ওয়াটটা বিশেষত বেশি ব্যবহৃত হয়। আর যদি বলতে পারো ব্যবহারিক এককে যদি বলতে পারো 1 এইচপি বলতে কী বোঝায়,
1 এইচপির ব্যাপারটা একটু জেনে নাও। 1 এইচপি, আর্ক পার সেকেন্ড আমি আর বলছি না, কারণ ওটা একই টাইপের বলি। 1 এইচপি লিখবে কোনো যন্ত্র বা ব্যক্তি 500 এলবি মানে পাউন্ড, ঠিক আছে, 500 এলবি ভর সম্পন্ন, আমি তোমাদেরকে বলে দেবো এলবি মানটা কত, 1 এলবিতে কত তোমার কেজি হচ্ছে। ভর সম্পন্ন ব্যক্তি 500 এলবি ভর সম্পন্ন কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উলম্বভাবে 1 সেকেন্ডে 1 ফুট তুলতে পারলে তার ক্ষমতাকে ওয়ান এইচপি বলা হয়। ঠিক আছে, তার মানে কি বলতে পারো যে 1 এইচপি সমান কি হবে 550। আচ্ছা, এখানে 500 করবে না, 550 করবে, 550 প্রায় 550 এলবি ফুট করে, ফুট এলবি পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে তোমাদেরকে যদি বলে যে একটা ধরো নর্মালি কিছু করতে দিলে তোমাদেরকে যে 1 এইচপি কোনো একটা যন্ত্র মানে পরিমাণটা কত, 1 এইচপি মানে কি, যখন একটা 550 এলবি সম্পন্ন, এলবি মানে 1 পাউন্ড, ঠিক আছে, 1 এলবিতে কত হয় দেখো, ধরো তোমার ওই 450 গ্রামের মতো হয়, 453 গ্রামের মতো হিসাব হয়। এবার তুমি যদি বলো, আর যদি 1 কেজি সমান বলি 2.20 এলবি, ঠিক আছে, ওই ধরো এটাকে যদি আমি গ্রামে কনভার্ট করি, ছোট করে তোমরা এখানটা লিখে নেবে যে 1 এলবি মানে এটাকে বলে পাউন্ড, ঠিক আছে, 1 পাউন্ড বা এলবি সমান কত হবে 453 পয়েন্ট ওই 6 অ্যাপ্রক্স এত গ্রাম, অ্যাপ্রক্সিমেটলি 453.6 গ্রাম, 453.6 গ্রাম, এটা লিখে রাখবো 1 পাউন্ড মানে। আর 1 ফুট মানে হচ্ছে যে ওই মোটামুটি ধরো 30.48 সেন্টিমিটারের কাছাকাছি ভ্যালু 1 ফুটে যখন হিসাব করবে, এটাও লিখে নেবে 1 ফুটের ব্যাপারটা। 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার, ঠিক আছে, একটা এভারেজ হিসাব তোমাদেরকে দিয়ে রাখলাম যে মানটা এরকম হয়। তার মানে কি একটা 550 মানে তুমি যদি কেজিতে হিসাব করো, কেজিতে কত হচ্ছে নর্মাল ভ্যালুতে, 550টা প্রায় ধরো ওই 250 কেজির মতো, প্রায় মানে 249.5 অ্যাপ্রক্স পেলে মানে ওই 250 কেজির মতো মোটামুটি।
তাহলে 250 কেজি ভরের একটা বস্তুকে তুমি যদি মানে কোনো যন্ত্র যদি 1 সেকেন্ডে 30.48 সেন্টিমিটার যদি ওপরের দিকে তুলতে পারে, প্রায় 30 সেন্টিমিটার যদি ওপরে তুলতে পারে, তখন তার ক্ষমতাকে বলা হবে 1 HP। ঠিক আছে, এরপর কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম তোমাদের দেখাই আমি। এটা দেখো, ধরো এরকম আছে যে 50 কেজি ভরের একজন বালক 5 সেকেন্ডে একটি সিঁড়ির মানে একটা বড় মানে সিঁড়ি বলতে কি ধাপগুলো নয়, ওইটাকে তোমরা যেটাকে মনে করো সিঁড়ি, সেটা একটা সিঁড়ি নয়, ওটা ধাপ। একটা সিঁড়ি মানে পুরো যায় এখান থেকে একটা জায়গা পাচ্ছে, পুরো একটা নততলের মতো পুরো একটা অংশটা, সেটাকে ওইটা যতগুলো স্টেপ থাকছে মানে ধাপ থাকছে, সেইগুলোকে আমরা যেটাকে সিঁড়ি মনে করি, একটা সিঁড়ি দুটো সিঁড়ি পাতা, ওটা সিঁড়ি না, ওটা ধাপ বলে। ঠিক আছে, তাহলে 20টি ধাপ উঠলো। প্রতিটি ধাপের উচ্চতা 30 সেন্টিমিটার। বালকটি কত ক্ষমতা প্রয়োগ করেছে? তাহলে এটা কী করবে? প্রথম কাজ তোমাদের ওই একটা সিঁড়ির ধাপ যদি 20 সেন্টিমিটার করা হয়, মানে এই 30 সেন্টিমিটার করে হয়, তাহলে 20টা ধাপ মানে কত উচ্চতা হাইট সেটা তোমাদের বার করুন, টোটাল সেন্টিমিটার। তাহলে 20 × 30 মানে টোটাল হলো কি 600 সেন্টিমিটার হাইটও উঠেছে। তাহলে এইচটা বলতে পারো 600 সেন্টিমিটার। এবার কৃতকার্যের পরিমাণ কী হবে? মানে 50 কেজি ওর ভর, তাহলে 50 আমার ইন্টু তার সাথে কি 9.8, তাহলে আমার ডাব্লিউ কার্য হচ্ছে 50 কেজি ভরে বালক, 9.8 mgটা বেরোলো, ইন্টু তার সাথে হচ্ছে হাইট মানে হচ্ছে ধরো এইখানে 600 সেন্টিমিটার আছে, 600কে এবার আমি যদি এটাকে যদি আমি 600 সেন্টিমিটার মানে কি 100 দিয়ে ভাগ দিতাম 6 মিটার, তাহলে ইন্টু 6 মিটার আমি করছি, তখন এটা প্রায় আসছে 2940 ওই জুলের মতো অ্যাপ্রক্স। এত জুল কিন্তু হাইটটা কিন্তু ওপরে উঠলো তখন সেক্ষেত্রে। তাহলে এবার যদি এটা কার্য এলো, তার মানে ক্ষমতা পাওয়ার কী হবে? পার্সন কী হবে? W/S। তাহলে W কত এলো? 2940 বাই আমার 5 সেকেন্ড, মানে 500 প্রায় 88 জুল পার সেকেন্ড বা 588 ওয়াট। ঠিক আছে, এরকম হচ্ছে তোমাদের কোশ্চেন। এরকম আরও দিচ্ছি, ধরো বলছে একটি ট্রেন 5000 নিউটন বাধাজনিত বলের বিরুদ্ধে 90 কিমি পার আওয়ার বেগে চলে। ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো।
ঠিক আছে। ইঞ্জিনের ক্ষমতা বার করতে গেলে কী করবে, এখানে দেখো 90 কিমি আছে, 90 কিমি পার আওয়ারকে ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের মিটার পার সেকেন্ডে করা। তাহলে মিটার পার সেকেন্ডে 90 ইন্টু মানে এখানে 5-এর 18 দিয়ে গুণ করবো, তাহলে 18 5 হচ্ছে আমার 90, তার হচ্ছে 25 মিটার পার সেকেন্ড আমি কনভার্ট করে দিলাম এটাকে। তো ইঞ্জিনের ক্ষমতা কী হবে, তার মানে দেখো একটা বলেছিলাম পাওয়ার সমান কি, দুটো ফর্মুলা ছিল, একটা W/T আর একটা ছিল P সমান দেখবে তোমাদের F ইন্টু ভি করালাম, ঠিক আছে। এই ফর্মুলাটা দেখবে প্রথম দিকে আমি করালাম F ইন্টু, দেখো F ইন্টু ভি, ক্ষমতা সমান কি বল ইন্টু বেগ। তাহলে এটাকে আমি এখানে কাজে লাগাবো। তাহলে F এর মান কত আমার, F এর মান হচ্ছে 5000 নিউটনের কাছাকাছি। তাহলে 5000 ইন্টু এখানে 25, মানে প্রায় ওই 125 আর হচ্ছে 3টে শূন্য, তার মানে এটিকে যদি বলি 125 আর 3টে শূন্য, ঠিক আছে, এত জুল পার সেকেন্ড বা ওয়াট বোধ। এবার ধরো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 হচ্ছে না, এবার যদি তোমাদেরকে বলে একটি 7.46 কিলোওয়াট ইঞ্জিন দ্বারা 90 মিটার উঁচুতে 90 মিটার উঁচুতে জল তোলা হচ্ছে, ঠিক আছে। যদি ইঞ্জিনের কর্মদক্ষতা মানে এফিসিয়েন্সিটা 80% হয়, তবে মিনিটে কত জল তোলা যাবে। ঠিক আছে, এখানে অঙ্কটা দেখো, তোমাকে দিকে ভালো করে বুঝতে হবে। বলছে মিনিটে কত জল তুমি তুলতে পারবে, এটা হিসাবটা তোমাকে বলতে হবে কতটা পরিমাণ জল তুমি উপরে তুলতে পারবে। মানে যে জলটা তুলতে পারবো তার ক্ষেত্রে ওই জলটার কিন্তু বিশেষত কীটা প্রয়োজন, মানে এখানে কিন্তু লিটার ফিটারে করার দরকার নেই, এখানে তুমি শুধুমাত্র ওই জলটার ভরটা বার করবে, ঠিক আছে, মানে কতটা পরিমাণ কত কেজি বা কত গ্রামের আমি জল ওপরে তুলতে পারবো। তাহলে ইঞ্জিনের ক্ষমতা যেটা পাওয়ারটা সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে, এটা কত বলে দেওয়া আছে 7.46 কিলোওয়াট। এবার 7.46 কিলোওয়াটকে যদি মনে করো আমরা যে ক্যালকুলেশনটা করছিলাম সেখানে জুল পার সেকেন্ড বলেছিল, কিলোওয়াটটা কিন্তু এসআই নয়, ওয়াট হচ্ছে কিন্তু এসআই। তাহলে আমাকে এখানে করতে হবে 7.46 ইন্টু 10⁻³ ওয়াট। আমি ফার্স্টে মোটামুটি এসআই করে নিলাম এটা। এবার দেখো ইঞ্জিনটা যা ক্ষমতা তাতে কি বলেছে দেখো 80% অ্যাক্টিভ থাকে, মানে আমি ইঞ্জিনটা ধরো একটা ইঞ্জিন থাকে
এবার কোনো সমস্যাজনিত কারণে সেই ইঞ্জিনটা যত ওয়াটের হয়, অ্যাকচুয়ালি তোমরা ফোনের ব্যাটারি দেখবে যত এমএইচে বলে, অ্যাকচুয়াল কিন্তু সেটা হয় না। 6000 mAh বলে 5800 বা 900 এরকম থাকে, সেরকম একটা ইঞ্জিনের যদি 100% বলে যে এত ওয়াটের মানে ইঞ্জিন, সেটা কিন্তু এত ওয়াটের কাজে লাগতে পারে না, ওটা 80% কাজে লাগে। তার মানে কত ওয়াট আমার কাজে লাগছে সেটা মানে কার্যকর যে ক্ষমতাটা, সেটা কিন্তু আমাকে বের করতে হবে। কার্যকর ক্ষমতাটা কত, তাহলে কার্যকর ক্ষমতাটা হবে যা আমার টোটাল আসছে তার 80%, ঠিক আছে, 80/100। তার মানে এটা করলে আমার টোটাল আসছে কত, ধরো যা আসছে আমি এটা রেখে দিলাম। এখন এটা ধরলাম যে কার্যকর ক্ষমতা, ঠিক আছে, কার্যকর ক্ষমতা টোটাল কত এলাম এটা বেরিয়ে গেল। এবার ধরো আমি যদি বলি যে মানটা যখন পি বার করেছিলাম, তাহলে পি সমান কী ছিল, W/T। তাহলে W/T সমান কি, mgh/T। এবার দেখো এম প্রতি মিনিটে বলেছে, তাহলে মিনিটে এখানে দেখো, তার মানে আমার কাজটা কি, পি সমান ডাইরেক্ট ফর্মুলা কাজে লাগাচ্ছি mgh/T। তাহলে এম সমান কী হবে, পি ইন্টু T/GH, ঠিক আছে। এবার পি এর মান কত দেখো দেওয়া আছে, 7.46 ইন্টু 10⁻³ ইন্টু তার সাথে হচ্ছে 80/100, ঠিক আছে, ইন্টু তার সাথে 1 মিনিট যেটা। এবার 1 মিনিট মানে কি তোমার 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমি 60 সেকেন্ড করছি, এটা কিসের জন্য, 1 মিনিট সমান কি 60 সেকেন্ড হিসাব করার জন্য। বাই নিচে জিএইচ, জি এর মান কত 9.8, আর দেখো এইচ এর মান কত উচ্চতা, 90 মিটার উচ্চতা, ঠিক আছে। এটা তোমার ক্যালকুলেটারের মান বসালে আসছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 405.99, মানে তুমি এটা অ্যাপ্রক্স 406 ধরতে পারো, এত কেজি। তাহলে এত কেজি জলকে আমি ওপরে তুলতে পারবো। এবার দেখো অন্য আরেকটা প্যাটার্ন দেখাই তোমাদের, কোশ্চেন 4। ধরো 70 কেজি ভর বিশিষ্ট এক ব্যক্তি পঁয়তাল্লিশ কেজির একটি বোঝা নিয়ে একে 10 নতি বিশিষ্ট একটি নততল বরাবর প্রতি ঘন্টায় 6.4 কিমি বেগে চলছে, ঠিক আছে। তাহলে ওই ব্যক্তি কত ক্ষমতা প্রয়োগ করছে, তাহলে ওই ব্যক্তি কত ক্ষমতা করছে, বেসিক কোশ্চেন। যদি লোকটা দেখো এখানে, এবার কি আমরা পি সমান কি করেছিলাম, এখানে কিন্তু দেখো একটা বেগের ব্যাপার উল্লেখ করা আছে। তাহলে বেগের ব্যাপার যদি উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে আমাকে কিন্তু এখানে এফ ইন্টু ভি করতে হবে, ঠিক আছে। এবার এখানে দেখো নততলের ব্যাপারটা কীরকম হচ্ছে সেটা একটু জেনে তারপরে কিন্তু করতে হবে তোমাদের নততলের ব্যাপার। এখানে কিন্তু কন্ডিশানটা অন্যরকম আছে, ঠিক আছে।
আগে নততলটা করতে হবে। ধরো নততল বরাবর নামছে, তার মানে এবার ধরো এইখানে থিটা যে কোণটা আছে, এখানে কিন্তু 1/10 নতি বিশিষ্ট কথা বলে দেওয়া আছে। নতি 1/10 নতি বিশিষ্ট মানে তোমাকে এখানে কিন্তু কোনো কিছু বলে দেওয়া নেই যে 30 ডিগ্রি বা 40 ডিগ্রি এরকম কোনো কোণ। যদি 30 ডিগ্রি বা 40 ডিগ্রি কোণ বলে দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে তোমাদের একটা ক্যালকুলেশনে কিন্তু বের করার সুবিধা হয়ে যেত তখন, ঠিক আছে। এবার ধরো লোকটার ক্ষেত্রে আমি ভরটা 70 কেজি, মানে এখানে ধরো mg এটা আমি বার করে নিলাম। এবার ধরো এই বস্তুটা যদি এই নিচের দিকে নামতে থাকে তাহলে এই কন্ডিশনে উপরের দিকে কোনটা কাজ করছে, নিচের দিকে কত কাজ করছে, এই দিকে একটা কাজ করছে আর একটা এই দিক বরাবর কাজ করছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমি mg বলি তাহলে এই দিকে কন্ডিশনটা কত হবে আমার mg cos থিটা, আর এইদিকে পোর্শন দিকে হবে আমার mg sin থিটা, ঠিক আছে। আগের মতো যেমন তোমরা ওই এফবিডি প্রবলেমে এরকম করেছিল। তাহলে এখানে কি কন্ডিশনটা হবে, দেখো এখানে কন্ডিশনটা হবে যে mg, দেখো সাইন থিটা কন্ডিশনটা কাজ করছে এখানে, তার সাথে হচ্ছে ভি। এবার mg মান দেখো এখানে বলে দেওয়া হচ্ছে 70 কেজি, তার সাথে হচ্ছে 9.8। এবারে দেখো এইখানে একটা সমস্যা আছে, দেখো 70 কেজি আমি যদি বলি 70 কেজি ব্যক্তি 45 কেজি একটা ওয়েট নিয়ে আছে, মানে টোটাল এমটা আমার কত হচ্ছে, মোট ভর কত হচ্ছে, মানে 70 প্লাস 45, এটা কিন্তু হিসাব করতে শুধু 70 বসিয়ে দিলে এটা ভুল হয়ে যেতে পারে, মানে 115 কেজি টোটাল। তাহলে আমাকে কিন্তু হিসাবটা কিন্তু 115 ধরে করতে হবে টোটাল, যেহেতু 70 কেজি একটা 45 কেজির ব্যাগ আছে, তাহলে টোটাল 115 কেজি। আর তার সাথে 9.8, ভি এর মান দেখো দেওয়া আছে 6. দেখো ভি এর মান 6.4 ইন্টু 5/18 দিয়ে গুণ করবে, যা আসবে সেটা ধরো ক্যালকুলেশনে এই মানটা ধরো আমি বসিয়ে রাখছি। তাহলে এটা ধরো ভি, হ্যাঁ এবার হচ্ছে সাইন থিটার মানটা, ভি এর মানটা তো বসিয়ে দিতে পারছো। সাইন থিটার মানটা দেখো মানে এইখানে ধরো 1/10 নতি বিশিষ্ট, নতি মানে কি দেখো, নতি মানে ট্যান থিটা বলতে পারি, ট্যান থিটা মানে 1/10, ট্যান থিটা যদি 1/10 ভ্যালু হয় তাহলে থিটার মানটা তোমরা বার করবে যে ট্যান ইনভার্স 1/10 করে কত আসছে, তারপর এখানে সাইন অফ থিটা, সাইন থিটা মানটা বার করবে, দেখবে প্রায় অ্যাপ্রক্স ভ্যালু, মানে মানটা যেহেতু খুব ছোট তাই মানে সাইন থিটার মান যদি এরকম থিটার মান যদি খুব ছোট হয় তাহলে ট্যান থিটা 1/10 হলে সাইন থিটার মানও প্রায় 1/10 কাছাকাছি হবে, ঠিক আছে। অ্যাপ্রক্স ভ্যালুটা 1/10ই হয়ে যাবে কিন্তু যদি সাইন থিটা করো। তাহলে আমি সাইন থিটার মানটা এখানে কিন্তু 1/10 বসিয়ে দিচ্ছি, তার সাথে ভি এর মানটা কত হচ্ছে 6.4 ইন্টু 5/18 আগে বার করলাম, তারপর হচ্ছে এই যে মানটা বসালাম 115 ইন্টু 9.8 ইন্টু 1/10 ইন্টু 6.4 ইন্টু 5/18, এই মানটা বসানোর পর তোমাদের ক্যালকুলেটর আসে প্রায় অ্যাপ্রক্স 200.36 এত ওয়াট, ঠিক আছে। তোমাদেরকে আজকে এই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলি দেখালাম, এরপর হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের ওই স্থিতিশক্তি গতিশক্তি যে ব্যাপারগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে।